এদিকে পুলিশ হত্যার বিচার না করায় তারেক রহমানের বিরুদ্ধে পুলিশের বিদ্রোহ শুরু। ফেঁসে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অবশেষে জাতিসংঘের চাপে পতন হচ্ছে বিএনপির। কপাল খুলে গেল আওয়ামী লীগের। এই তারেক রহমান আর শিলং সালাউদ্দিনের এক টুকরা মাংস খুঁজে পাবেন না। ভয়াবহ পুলিশ বিদ্রোহ সৃষ্টি হবে। ১/১১ তারেক রহমানের কোমর ভেঙে ফেলা হয়েছিল শুধু নিঃশ্বাস নিয়ে প্রাণে বাঁচার জন্য। মুসলেকা দিয়া লিখিত দিয়েছিলেন যে বাংলাদেশে কোনোদিন আসবে না, রাজনীতি কোনোদিন করবে না। এই মুসলেকা দিয়া বিদেশে পালাই গেছিল, কিন্তু এইবার কোনো মুসলেকায় কাজ হবে না। কারণ বিএনপি যেভাবে মব শুরু করে দিয়েছে তাতে যে কোনো সময় বিএনপি সরকার পড়ে যাবে, যে কোনো সময় একটি বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। জাতিসংঘ এই প্রতিবেদনে সুস্পষ্টভাবে তাদের এই যে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা চিঠিতে সুস্পষ্টভাবে বলেছে ৫ই আগস্টের পর থেকে যে ঢালাওভাবে আওয়ামী লীগ কর্মী এবং আওয়ামী লীগ সমর্থক হিসেবে চিহ্নিত করার ফলে যেসব ব্যক্তিবর্গের উপর হামলার ঘটনা ঘটেছে, ফৌজদারি অপরাধের ঘটনা ঘটেছে, এমনকি হত্যার ঘটনা ঘটেছে, সেগুলোকেও বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড়। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে এবার সরাসরি নবনির্বাচিত বিএনপি সরকারের ওপর চাপ বাড়াচ্ছে জাতিসংঘ। তারেক রহমান জাতিসংঘের কাছে মার্জনা চেয়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে নেবেন, এটাই সময়ের ব্যাপার। এটা হয়তো খুব বেশি সময় লাগবে না, খুব স্বল্পতম সময়ের মধ্যে এই ঘটনাগুলো ঘটবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এই তারেক রহমান আর শিলং সালাউদ্দিনের এক টুকরা মাংস খুঁজে পাবেন না। ভয়াবহ পুলিশ বিদ্রোহ সৃষ্টি হবে। কথাগুলো রেকর্ড করে রাখেন, দাদা ভাইরা আবার খুঁজবেন তখন। ১/১১ তারেক রহমানের কোমর ভেঙে ফেলা হয়েছিল শুধু নিঃশ্বাস নিয়ে প্রাণে বাঁচার জন্য। মুসলেকা দিয়া লিখিত দিয়েছিলেন যে বাংলাদেশে কোনোদিন আসবে না, রাজনীতি কোনোদিন করবে না। এই মুসলেকা দিয়া বিদেশে পালাই গেছিল। এখন পর্যন্ত দেখেন না, সোজা না দাঁড়াতে পারে না, নামাজ পড়তে পারে না চেয়ার ছাড়া। কিন্তু এইবার কোনো মুসলেকায় কাজ হবে না। নির্মমভাবে ৩৭০০ পুলিশকে হত্যা করা হয়েছে। আজকে পুলিশ তার বিচারের বিষয় যখন বলা হচ্ছে, তখন সারা বাংলার পুলিশ সদস্যদের রাজাকারদের সাথে তুলনা করা হয়েছে। যে পুলিশ সদস্য এক বাপের জন্ম, যে পুলিশ সদস্যদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে, সেই প্রতিবাদ করবে, সেই সোচ্চার হবে। মুসলেকা দিয়ে প্রাণী বাচ্চা বিদেশে বৈশা ষড়যন্ত্রের মাধ্যমে ৯ সালে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটাইয়া দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারদেরকে হত্যা করেছিল এই তারেক রহমান। আপনারা খুব মনে আছে, নিশ্চয়ই জানেন। জিয়াউর রহমানের লাশের কিন্তু কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় নাই। ব্রাশ ফায়ার করে তার অস্তিত্ব একেবারে মুছে ফেলেছিল সেই সেনা অফিসাররা তৎকালীন সময়। কেন? কারণ জিয়া ক্ষমতা দখল করেই ২৫০০ সেনা অফিসারদেরকে নির্মমভাবে ৫ মিনিটের বিচার কার্যের কথা বলে তাদের হত্যা করেছিল। সেনা সৈনিকদেরকে হত্যা করেছিল, দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল। সেই ক্ষোভ থেকে এই সেনা অফিসারগণেরা তখন বিদ্রোহ করে তাকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। ওই কবরটা তার না, ওইখানে একটা বাক্স, খালি ভবিষ্যতে কবর নিয়ে রাজনীতি করবে সেই কারণে একটা বাক্স এখানে পুঁতে রাখা হয়েছে। আর এখন আর বাক্সের কথা বলতে পারবে না, কারণ তার নাই বাক্স, তার নাই কবর নেই, কিন্তু খালেদা জিয়ার তো কবর আছে। রাজাকার হত্যার জন্য মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে নাকি? রাষ্ট্র তৈরির আন্দোলন আর সরকার পতনের আন্দোলনে ন্যূনতম জ্ঞান যার মধ্যে নাই, সে নিশ্চিত রাজাকারের বাচ্চা, অবশ্যই রাজাকারের বাচ্চা। ডেভিল ইউনূস ক্ষমতা থেকে ডিএমপি কমিশনার সাজ্জাদ বলে নাই, আন্দোলন যারা করে রাস্তায়, সেই আন্দোলন দমানোর জন্য কোন কোন আইনে যারা গাড়ি পোড়ায়, গাড়ি ভাঙচুর করে, সরকারি সম্পত্তির উপর আঘাত হানে, তাদেরকে কোন আইনের ভিত্তিতে চাইলে পুলিশ গুলি করতে পারে। তাহলে সেই আইনের ভিত্তিতে তৎকালীন সময় পুলিশ, আওয়ামী লীগ সরকারের আমলের পুলিশ যে আইনের ভিত্তিতেই করেছিল, বর্তমানে তো তারাই সেই আইনের দোহাই তো দিতেছে। তাহলে পুলিশকে হত্যার বিষয় রাজাকারদের সাথে আজকের পুলিশ সদস্যদের তুলনা করা হয়েছে। ডেভিল ইউনূস ইন্ডিমিনিটি চালু করে পুলিশ হত্যা বিচার বন্ধ করে দিল। তারেক আইসা এক এক সময় আশ্বস্ত করলো পুলিশ হত্যা বিচার কেন, সকল অপকর্মের হত্যার বিচারই হবে। পুলিশটা কিছুটা আশ্বস্ত হইল। আর এই মুহূর্তে তারেক তার স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে বলাইলো পুলিশ হত্যার বিচার হইলে রাজাকার হত্যার জন্য মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে। অর্থাৎ পুলিশ সদস্যদেরকে রাজাকারে পরিণত করলো, রাজাকারদের সাথে তুলনা করা হইল। তাই পুলিশের রাজাকার, তাদের বিচার হবে না। তারা যেদিন পুলিশকে মারছে, যারা পুলিশকে মারছে তারা দেশপ্রেমিক। এখন পুলিশ প্রধান কিছুদিন আগে বলছে যে পুলিশ হত্যার বিচারও শুরু হবে। কি বক্তব্য দিবেন তিনি তার বাহিনীর উদ্দেশ্যে? তার মুখ কোথায় লুকাবেন তিনি? তার প্রতিক্রিয়া কি? এই বিষয়টা এখন পুলিশ সদস্যদের জানতে চাওয়া উচিত। প্রিয় পুলিশ সদস্য ভাইরা, সেই দিন ৫ তারিখে আমি যাত্রাবাড়িতে ছিলাম। যাত্রাবাড়ি থানার পুলিশগণেরা যেভাবে হাত উঁচু করে অস্ত্র মাটিতে রেখে তারা বারবার বলেছিল আমরা স্যালেন্ডার, আপনারা আন্দোলন করবেন করেন, আপনারা ওই দিকে চলে যান।
গণভবনের দিকে ছুটে যাচ্ছিল মানুষ। রাস্তার ওই পারে যে একটা রাস্তা আছে, বড় রাস্তাটা, তারা ওই পারে যারা মূলত আন্দোলনে ছিল তারা ওদিকে যাচ্ছিল। কিন্তু যারা জঙ্গি ছিল, যারা সন্ত্রাসী ছিল, তারা সেদিন যাত্রাবাড়ি হামলা করেছিল। আমি দেখেছি কিভাবে নির্মমভাবে পুলিশ সদস্যদের পিটাইয়ে মারে। সেইখানে থাকা সেদিন সেনাবাহিনীর কিছু অফিসার যারা ছিল, যারা সদস্যরা ছিল সাজোয়া যান নিয়ে, তাদের ইন্ধনে, তাদের উস্কানিতে, তাদের সেখানে ইন্ধন ছিল, তাদের নিবিড়, তাদের নীরব সমর্থন ছিল। আমি দেখেছি সেদিন কিভাবে হায়নার মতো তারা ঝাঁপিয়ে পড়েছিল পুলিশ বাহিনীর উপরে। বলতেছিল প্লাই আমার সব হবে, নারায় তাকবীর ধ্বনি দিতেছিল তৎকাল। আমি নিজে সেখানে সাক্ষী। পুলিশ আত্মসমর্পণ করেছিল, কিন্তু ছাড় দেওয়া হয় নাই। প্রত্যেকজন পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটাইয়া হত্যা করে শরীরে পেট্রোল ঢেলে পোড়াই মারছিল। একজন নারী পুলিশ সদস্যদের অন্তঃসত্ত্বা নারী, তিনি সেদিন বারবার বলেছিল, ভাই আমি অন্তঃসত্ত্বা, আমার গর্ভে 7 মাসের বাচ্চা, তোমরা আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। কিন্তু হায়নার দলের হৃদয় সেদিন নরম হয় নাই, সেই নারী পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছিল। আপনারা বলবেন পুলিশের উপরে তাদের ক্ষোভ ছিল, একজন নারী পুলিশ কনস্টেবল কি তার কারণে মামলা দিতে পারে? মামলার কোনো অধিকার তার আছে? তাকে কেন মারাই হলো? পুলিশের উপরে ক্ষোভ ছিল না ভাই। সেদিন এই হামলাটা, সেদিন গণ অভ্যুত্থান হয় নাই, সেদিন জঙ্গি হামলা হয়েছে। তাদের মূল টার্গেট ছিল সরকারি স্থাপনা পুড়িয়ে দেওয়া, টার্গেট ছিল সরকারি বাহিনী যেখানে আছে আজকের এই পুলিশ সদস্যদেরকে হত্যা করা, হত্যা করে ঝুলিয়ে দেওয়া ফ্লাইওভারে। বাংলার ইতিহাসে কখনো এমন নরকী ঘটনা শুধু পাকিস্তানের আমলেই হয়েছিল। আমার মুক্তি বাহিনী ভাইদেরকে হত্যা করে যেখানে সেখানে ঝুলিয়ে রাখা হয়েছিল, নদীতে, খালের, বিলে বালে তাদের লাশ খুঁজে পাওয়া গেছিল, তাদের লাশ পড়েছিল, কাকে খেয়েছিল। ঠিক তদ্রুপ ভাবে এই 24-এর 5 আগস্ট জঙ্গিরা হামলা করে পুলিশ সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে দিয়েছিল, পিটিয়ে হত্যা করে তাদের শরীরে পেট্রোল ঢেলে পুড়ে মেরেছিল। আর আজকে তার বিচার হবে না, বরঞ্চ পুলিশ তো রাজাকার। তাদেরকে যারা হত্যা করেছে তারা দেশপ্রেমিকদের বিচার হয় না। মনে রাখবেন, এই সংসদ কিন্তু আপনার জন্য না। এই সংসদ দেশের সাধারণ মানুষের নাগরিকের প্রতিনিধিত্ব করে না। এই দেশে এই সংসদ দেশের প্রতিনিধিত্ব করে না। এই দেশের জন্য তেল কিনতে হইলে ওই যে গোলামি চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগে। এই দেশে এই সংসদের মধ্যে রাজাকারদের নিয়ে আলোচনা হয়, রাজাকারদের সম্মান দেওয়া হয়, পতাকা দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে তাদের স্বীকৃতি দেওয়া হয়। এই সংসদ আপনার জন্য না, আমার জন্য না। আপনাদের এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে, নিজ বাহিনীর সম্মান সমুন্নত রাখার জন্য আপনাদের স্থির হইতে হবে, আপনারা এক কাতারে আসতে হবে। মনে রাখবেন যে পুলিশ সদস্য পুলিশ বিচারের বিষয় নিয়ে কথা বলে না, সেই পুলিশ হত্যাকারী, সে পুলিশ হত্যার সাথে জড়িত। আপনাদের প্রতিবাদ করতে হবে, সোচ্চার হইতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে। যে পবিত্র ইউনিফর্ম, যে শপথ দিয়ে গায়ে জড়িয়েছেন, আপনারা আমার ভাই, আপনারা এই দেশের নাগরিক, আপনারা এই দেশের সম্পদ। সুতরাং আপনারা আপনাদের শপথ অক্ষুণ্ণ রাখেন। আপনাদের সাথে এই দেশের জনগণ আছে, আপনাদের সাথে 71 মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত আমার ভাইয়েরা আছে। বিজয় হবেই হবে। বাংলাদেশে বিএনপি সরকার, তারেক রহমান সরকারকে জাতিসংঘের তরফে একটা কড়া বার্তা পাঠানো হয়েছে, যেখানে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ সরাসরি জানতে চেয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়ার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল কিনা, সুনির্দিষ্ট অভিযোগ ছিল কিনা, এবং এই যে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে, তার কোনো আইনি ভিত্তি আছে কিনা, এবং শেখ হাসিনা সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আদালতগুলোতে যে বিচার চলছে, সে বিচারে যথাযথ ন্যায় বিচারের ধারা অনুসৃত হচ্ছে কিনা, এবং তারা সত্যিকার অর্থেই বিচারকদের এবং আইনজীবীদের স্বাধীনতার সুযোগ গ্রহণ করতে পারছেন কিনা, এই বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের তিনটি স্পেশাল রিপোর্টিয়ার দল, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক স্পেশাল রিপোর্টিয়ার, জাতিসংঘের আরবিট্রারি ডিটেনশন মানে নির্বিচার গ্রেফতার সংক্রান্ত স্পেশাল রিপোর্টিয়ার, এবং জাতিসংঘের বিচারক এবং আইনজীবীদের স্বাধীনতা অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে যে স্পেশাল রিপোর্টিয়ার কাজ করেন, 3 জনে মিলে 3 জনের স্বাক্ষরিত চিঠি একটা পাঠানো হয়েছে। সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে সেই চিঠি লেখা হয়েছে, এবং সেই চিঠি লিখে 10টি সুনির্দিষ্ট প্রশ্ন করা হয়েছে তারেক রহমান সরকারকে, এবং আশা প্রকাশ করা হয়েছে 7 দিনের মধ্যে তারেক রহমান সরকার জাতিসংঘকে এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেবেন। মানে এর কোনো আইনি একেবারে বাধ্যবাধকতা কোনো দেশের উপরেই থাকে না। জাতিসংঘ যখন কোনো বিষয়ে উদ্বেগ প্রকাশ করে, বিশেষ করে স্পেশাল রিপোর্টিয়াররা যখন উদ্বেগ প্রকাশ করেন, কিন্তু আমরা জানি যে ইরান, গাজা সহ বিশ্বের নানা ঘটনায়, মানে একেবারে আন্তর্জাতিক শিরোনাম সৃষ্টিকারী ঘটনায় জাতিসংঘকে একটা নখদন্তহীন বাঘ বলে মনে হলেও, মানে একেবারে একটা অকেজো কাগুজে বাঘ বলে মনে হলেও, বাংলাদেশের মতো দেশের জন্য জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনী পাঠানো থেকে শুরু করে টিকা সংগ্রহ কিংবা রোহিঙ্গাদের জন্য যথাযথ মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখার জন্যও জাতিসংঘের জন্য বাংলাদেশের মতো দেশগুলোর সম্পর্ক খুবই ভালো রাখা, কার্যকরী রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু যে সে কারণে জাতিসংঘের সঙ্গে সক্রিয় সম্পর্ক তৈরিতে তারেক রহমান সরকার, বিএনপি সরকার বিশেষভাবে আগ্রহী তাই নয়। তারেক রহমান খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করতে নিযুক্ত হওয়াতে রাজি হওয়ার পর
প্রথম খলিলুর রহমানকে যে অ্যাসাইনমেন্ট দিয়েছেন সেটা হচ্ছে জাতিসংঘের 81তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ যাতে সভাপতিত্ব পদে প্রতিদ্বন্দ্বিতা করে এবং তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মনোনয়ন দিয়ে সেই সভাপতি পদে মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে সারা পৃথিবীতে প্রয়োজনে এক রকমের নির্বাচনী যোগাযোগের যে সফর সেগুলো করতে এক পরামর্শ দিয়েছেন। এই যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি হতে বাংলাদেশের বিশেষ আগ্রহ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ আগ্রহ, তার একটা কারণ 2007 সালের 1/11 সময় তারেক রহমানের যা যা ক্ষতি হয়েছিল তার মধ্যে একটা বড় ক্ষতি ঘটেছিল। সে সময় ওই 1/11 ঘটাতে অত্যন্ত সক্রিয় মার্কিন প্রশাসনের যে প্রতিনিধি বাংলাদেশে ছিলেন, মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, তিনি তখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রীতিমতো ঘন ঘন তার বার্তা লিখে তারেক রহমান সম্পর্কে যেসব মন্তব্য করেছিলেন তাতে তারেক রহমানের যুক্তরাষ্ট্রের সকল ভিসা বাতিল হয়ে গিয়েছিল এবং এখন পর্যন্ত তারেক রহমান যুক্তরাষ্ট্রে আর প্রবেশাধিকার পান নাই। জেমস এফ মরিয়ার্টি কি লিখেছিলেন সেসব তার বার্তায় পরে সেগুলো উইকিলিক্সের ফাঁস করা তথ্য মাধ্যমে বেরিয়ে এসেছিল এবং সে সময় আমরা জানতে পারি জেমস এফ মরিয়ার্টি সরাসরি বলেছিলেন যে প্রধানমন্ত্রী পুত্র তারেক রহমান বাংলাদেশে সন্ত্রাসবাদ আশকারা দেওয়ার একটা কেন্দ্রে পরিণত হয়েছেন এবং তিনি এর মাধ্যমে উন্নয়ন সহ সকল কিছুকে ক্ষতিগ্রস্ত করেছেন তার দুর্নীতি এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মাধ্যমে। কাজেই তারেক রহমানের হয়তো একাধিক পাসপোর্টে যুক্তরাষ্ট্রের ভিসা থাকতে পারে, কিন্তু তারেক রহমান জামিন পেলেও যাতে কিছুতেই কারাবাস ছেড়ে যুক্তরাষ্ট্রে যেতে না পারেন সরাসরি সে পরামর্শ তখন জেমস এফ মরিয়ার্টি দিয়েছিলেন এবং তার বার্তার ভিত্তিতে FBI এর তদন্তে তখন যুক্তরাষ্ট্রে তারেক রহমানের প্রবেশাধিকারের চির নিষেধাজ্ঞা আরোপিত হয় এবং তিনি কালো তালিকাভুক্ত হয়ে পড়েন। মানে সেই কালো তালিকায় কিন্তু প্রধানমন্ত্রী মোদিও ছিলেন, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী, কিন্তু পরে প্রধানমন্ত্রী হওয়ার পর সেই কালো তালিকা থেকে তিনি বেরিয়ে আসতে পেরেছেন। এখন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই তিনি যুক্তরাষ্ট্রের সেই কালো তালিকা ভুক্তি থেকে খুব শিগগিরই বেরিয়ে আসতে চাইছেন। মনে রাখবেন গত বছর 2025 সালে মার্কিন কংগ্রেসের আমন্ত্রণে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ওয়াশিংটন ডিসিতে আমন্ত্রিত হওয়া সত্ত্বেও তারেক রহমান নিজে যেতে পারেননি, পাঠিয়েছিলেন তার কন্যা জাইমা রহমানকে। এই কিছুদিন আগেই জুবাইদা রহমান ঘুরে এলেন মেলানি ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডিদের এক সভায় অংশ নিয়ে। কিন্তু তারেক রহমান চান সেপ্টেম্বরের আগেই জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার ক্ষেত্রে তার যে বাধা আছে সে বাধা দূর হোক এবং সেক্ষেত্রেও জাতিসংঘ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক এবং সে কারণে তিনি মনে করেছেন যে জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতিত্ব পাওয়াটা সেক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। এখন তারেক রহমানের জন্য তাই এই যে চিঠিটা, সেই চিঠি অনেক বেশি গুরুত্ব বহন করে। এই চিঠিতে জাতিসংঘের স্পেশাল রিপোর্টাররা মূলত যে বিষয়গুলোতে আপত্তি করেছেন সেই বিষয়গুলো হচ্ছে, এক, কি করে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী আইনটিকে আওয়ামী লীগ নিষেধাজ্ঞায় বলবৎ করা হলো এবং তারা জিজ্ঞেস করেছে যে কোন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং সুনির্দিষ্ট ঝুঁকির ভিত্তিতে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে এরকম একটা ব্ল্যাঙ্কেট নিষেধাজ্ঞা আরোপ করা হলো এই দলটির বিরুদ্ধে। স্পেশাল রিপোর্টারদের এই উদ্বেগের বিষয়ে লেখা 18-19 পাতার যে প্রতিবেদন, সেটা পড়লে পরিষ্কারভাবে বোঝা যায় যে তাদের কাছে সকল তথ্য আছে। তারা একটা বর্ণনা দিয়েছেন যে তাদের কাছে কি কি তথ্য আছে। সেখানে তারা আলাপটা শুরুই করেছেন 2024-এর জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে জবরদস্তি করেছে, যে বল প্রয়োগ করেছে সে বিষয়ে লিখে, এবং সেখানে তারা বলেছে যে শেখ হাসিনা সরকারের সময়ে সে সময় আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগে 1400 জন পর্যন্ত নিহত হয়ে থাকতে পারেন বলে যে অভিযোগ আছে সেটিও তাদের জানা। কিন্তু জাতিসংঘ বলছে যে তারা মনে করে সুনির্দিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে সুনির্দিষ্ট অপরাধের দায়ে বিচার করতে হবে। সেজন্যে বাংলাদেশের একটা বৃহত্তম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া সরাসরি জাতিসংঘের সঙ্গে রাষ্ট্রগুলোর যে চুক্তি ICCPR এর ভিত্তিতে, মানে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস নিশ্চিতকরণের যে সনদ জাতিসংঘের সকল রাষ্ট্র সই করেছে তার ভিত্তিতে ওরকম করে একটা রাজনৈতিক দলকে সুনির্দিষ্ট ব্যক্তিদের বিচার না করে ঢালাওভাবে নিষেধ করে দেওয়া সরাসরি জাতিসংঘের ICCPR এর ফ্রিডম অফ এক্সপ্রেশন, মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা, জনসংযোগ সহ মানে জনপরিসরে বিভিন্ন কাজে সম্পৃক্ত হওয়ার যে স্বাধীনতা এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার সহ একটা জীবনে বেঁচে
বেঁচে থাকার যে অধিকার, রাইট টু লাইফ, এসবের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেছে সুনির্দিষ্টভাবে। আইসিসিপিআর এর কোন কোন আর্টিকেল, কোন কোন অনুচ্ছেদ বাংলাদেশ সরকার এসবের মাধ্যমে লঙ্ঘন করছে তা উল্লেখ করে এখানে সরাসরি জাতিসংঘ আরেকটা গুরুত্বপূর্ণ কথা তারেক রহমান সরকারের উদ্দেশ্যে সরাসরি বলেছেন। তারেক রহমানের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি সংসদে দাঁড়িয়ে বলেছেন পুলিশ হত্যার বিচার করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ যা ফয়সালা হওয়ার মাঠে হয়ে গেছে, অভ্যুত্থানকারীদের ওপর, হামলাকারীদের ওপর যে মৃত্যু, তার কোনো বিচার হতে পারে না। মানে তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন সংসদে দাঁড়িয়ে যে অভ্যুত্থানকারীরা তাদের উপর হামলা হয়েছিল বলে, এমনকি যে পুলিশ সদস্য হামলা করে নাই তাদেরকেও যে মেরে এসেছে সেটাও মানে থানা পুড়িয়ে দিয়েছে, থানা জ্বালিয়ে দিয়েছে, ঢালাও ভাবে থানার সকল পুলিশ সদস্যকে পর্যন্ত হত্যা করেছে, কিংবা নিরস্ত্র পুলিশ সদস্য হেঁটে যাচ্ছিলেন তাকে পিটিয়ে মেরে ঝুলিয়ে রেখেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন সংসদে দাঁড়িয়ে যে এগুলো নাকি বিচারের প্রয়োজন নাই, এগুলো ঠিক আছে, মানে এগুলোকে আন্দোলনের ঘটনা হিসেবে দেখতে হবে। জাতিসংঘ এই প্রতিবেদনে সুস্পষ্টভাবে তাদের এই যে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা চিঠিতে সুস্পষ্টভাবে বলেছে যে 2024-এর 5ই আগস্টের পর সংবিধানে না থাকা সত্ত্বেও যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, সে সরকারের আমলে 5ই আগস্টের পর থেকে যে ঢালাওভাবে আওয়ামী লীগ কর্মী এবং আওয়ামী লীগ সমর্থক হিসেবে চিহ্নিত করার ফলে যেসব ব্যক্তিবর্গের উপর হামলার ঘটনা ঘটেছে, ফৌজদারি অপরাধের ঘটনা ঘটেছে, এমনকি হত্যার ঘটনা ঘটেছে, সেগুলোকেও বিচারের আওতায় আনতে হবে। এবং জাতিসংঘ সুস্পষ্টভাবে বলেছে 24 জুলাই আগস্ট এবং 24 জুলাই আগস্ট পরবর্তী আওয়ামী লীগ সম্পর্কিত ব্যক্তিবর্গের উপর হামলা এবং হত্যার ঘটনা সহ সকল অপরাধকে বিচারের আওতায় আনবার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং সরকারকে জানাতে হবে যে তারা সেটা করছে কিনা। তারেক রহমান সরকারকে ডিসএগ্রিগেটেড ডেটা, মানে সরাসরি একেবারে সুনির্দিষ্ট পরিসংখ্যান দিতে বলা হয়েছে। কতজনকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে বিচারের আগে কতদিন ধরে আটকে রাখা হয়েছে, কিভাবে বিচার প্রক্রিয়া চলছে, এবং এই আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কতজনকে এ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে এবং কতজনের ক্ষেত্রে এ পর্যন্ত তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে, সে বিষয়গুলোর ডিসএগ্রিগেটেড ডেটা, একেবারে সুনির্দিষ্ট আলাদা আলাদা পরিসংখ্যান দিতে বলা হয়েছে। এর বাইরে জাতিসংঘ জানতে চেয়েছে যে তাদের কাছে নির্যাতন এবং হেফাজতে মৃত্যুর যেসব তথ্য আসছে সেসব বিষয়ে সরকারের কাছে কি তথ্য আছে এবং সরকার কোনো তদন্ত পরিচালনা করেছেন কিনা। প্রশ্নগুলো কঠিন, তবে তারেক রহমান সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘকে এসব প্রশ্নের উত্তর দিয়ে সন্তুষ্ট করতে না পারলে জাতিসংঘের সভাপতিত্ব পদ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জন্য কতটা সহজ হবে, আর জাতিসংঘের সাধারণ পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে সরকার প্রধান হিসেবে যাওয়া তারেক রহমানের জন্য কতটা মসৃণ হবে তা বলা মুশকিল। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে অবশেষে মামলা হতে চলেছে। এটা এযাবৎকালের সব থেকে বড় নিউজ হতে পারে। প্রফেসর ইউনূস মামলায় ফেসে যাচ্ছেন এবং সেই মামলাগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলা। এর আগে একজন আইনজীবী এই ঘোষণা দিলেও সেই প্রক্রিয়া এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি, কিন্তু এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন তিনি ঘোষণা দিয়েছেন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে একাধিক মামলা করার। সেখানে মানহানির মামলা থাকবে এবং রাষ্ট্রদ্রোহিতার মামলা থাকবে। রাষ্ট্রদ্রোহিতার মামলা যদি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে হয় তাহলে কি সত্যিই ফেসে যাচ্ছেন প্রফেসর ইউনূস? জাপান সফরে ছিলেন, জাপান সফর থেকে দেশে ফিরেছেন তিনি। এই দেশে ফেরাটা কিংবা দেশে থাকাটা তার কি সম্ভব হবে যদি এই মামলাগুলো হতে শুরু করে? চলুন একটু জেনে দেখি কি বলছেন হাফিজুর রহমান কার্জন। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মামলা হতে চলেছে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন কদিন আগেই সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে অযথা বিনা অপরাধে যাকে নেওয়া হয়েছিল, প্রফেসর ইউনূস যাকে নিয়েছিলেন সংবিধান নিয়ে আলোচনার একটা গোল টেবিল আয়োজন থেকে তাকে কারাগারে নেওয়া হয়েছিল এবং 3 মাসেরও বেশি সময় কারাগারে থাকার পরে যিনি জামিনে মুক্ত হয়েছেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন। আইন বিভাগের আরেক অধ্যাপক মেটিকুলাস আসিফ নজরুলের মেটিকুলাস ডিজাইনে হাফিজুর রহমান কার্জনকে কারাগারে থাকতে হয়েছে। এবার হাফিজুর রহমান কার্জন স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রফেসর ইউনূস এবং তার 2 হাত, তার গং আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, এই 3 জনের বিরুদ্ধে তিনি মামলা করবেন মানহানির মামলা। প্রথম মামলাটা তিনি করবেন মানহানির মামলা। তাকে বিনা দোষে বিনা অপরাধে জেলে নিয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তার সম্মান ক্ষুণ্ণ যেমন করা হয়েছে, তেমনি জেলে রেখে তার শারীরিক এবং মানসিক অনেক বড় ক্ষতি করা হয়েছে এবং সেই ক্ষতির কারণে 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এই 3 জনের বিরুদ্ধে মামলা করতে চেয়েছেন তিনি। এই 3 জনের বিরুদ্ধে 10 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা শুধু করবেন তাই নয়, তিনি স্পষ্ট জানিয়েছেন প্রফেসর ইউনূস এবং তার গং, তার সাঙ্গপাঙ্গরা বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী যে এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছেন, রিসেট বাটন টিপে মুক্তিযুদ্ধের স্মৃতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সারা দেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের আস্ফালন তৈরি করেছেন, সেই কারণে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলাও তিনি করবেন। এই কাজগুলো দেশদ্রোহিতার কাজ এবং তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা তিনি করতে চলেছেন। খুব শীঘ্রই এই মামলাটা তিনি করবেন।
প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।